অনুগল্প পাঠ শুরু করছি। আমি প্রথমে ডেকে নিচ্ছি অনুগল্প পাঠের জন্য আজমিরা খাতুনকে। নমস্কার। আজমিরা খাতুন। আমার গল্পের নাম যুদ্ধাস্ত্র। যুদ্ধাস্ত্র। টানা 3 মাস পরীক্ষা চলছিল। সেমিস্টার 1, 3 আর 5, সঙ্গে ওপেন ইউনিভার্সিটির পরীক্ষাও। কাল শেষ হয়েছে। প্রবল খাটুনি গেছে। আজ থেকে নতুন সেমিস্টারের ক্লাস শুরু হওয়ার কথা। তবে ইন্দ্রনীল ভেবেছিল আজ হয়তো একটা ছুটি পাবে। পায়নি। ক্লান্ত শরীর টেনে কলেজে হাজির হয়েছে। টিচার্স রুমের টেবিলে ব্যাগটা রাখতে রাখতে দেখতে পেল অনেকেরই মুখ ভার। কেউ বিরক্ত, কেউ হাই তুলছে, কেউ ঝিমিয়ে। আমেরিকায় না চীনে কোথায় যেন কাজ করতে করতে ঘুম পেলে ঘুমিয়ে নেওয়া যায়, পরে আবার কাজ। এখানে তা কি আর সম্ভব? ক্লাসের দিকে যেতে যেতে ইন্দ্রনীলের মনে হয় ইতিহাসের কিচ্ছুই যেন তার মনে নেই। কি যে পড়াবে, পড়বেই বাকি। অর্ধেকের বেশি ছাত্রছাত্রী তো ক্লাসেই আসে না। বর্তমান সামলাতে গিয়েই অস্থির। ইতিহাস নম্বর তোলার জন্য বরাদ্দ। এভাবেই হয়তো সে নিজে একদিন ইতিহাস হয়ে যাবে, ছাত্রছাত্রীরাও। ক্লাসে গিয়ে ইন্দ্রনীল দেখল ছাত্রছাত্রীদের কেউ নেই। আছে নকুলদা। গায়ে শার্ট আর পাজামা দুটোই ময়লা। নিজেকে বাদ দিয়েই কলেজে সব কিছু পরিষ্কার রাখে নকুলদা। প্রতিবারের মতো এবারেও পরীক্ষা শেষে ক্লাসরুম সাফ করছে। ইন্দ্রনীল ঘোষ ঢুকতেই নকুল সামন্ত উঠে দাঁড়ায়। হাতের বালতিতে অজস্র টুকরো কাগজ, একপাশে দুটো ভর্তি প্লাস্টিকের বস্তা দাঁড় করানো। তৃতীয় বস্তার মুখটা খোলা। সেখানে বালতিটা উপুড় করে দিতে দিতে নকুল বলে, ক্লাস নেবেন স্যার? ক্লাস তো ছিল, কিন্তু কেউ তো আসেনি দেখছি। কাল পরীক্ষা শেষ হয়েছে, সব বিশ্রাম নিচ্ছে মনে হয়। আর কদিন লাগবে আপনার পরিষ্কার করতে? কাল করলেই হয়ে যাবে। আজ এই বিল্ডিংটা করছি, কাল পাশেরটা করব। দেখতে তো পাচ্ছ স্যার, সব ক্লাসেই 2-3 বালতি করে হচ্ছে। নিয়ে তো যান দেখি, এগুলো বিক্রি হয়? সব তো ছোট কাগজ। না না, বিক্রি করি না, ঘরে নিয়ে যাই, বউ চুলো জাল দেয়, ভালো জলে। এবারে সব নিয়ে যাবনি, ট্রেনে যা ভিড় হয়, বস্তা নিয়ে উঠতে পারি না, বুড়ো হয়ে গেছি তো। তাছাড়া লোকে গাল দেয়। একটা একটা করে নিয়ে যাব। এরপরেই নকুল জানতে চায়, হ্যাঁ গো স্যার, ক্লাস হলেই তো এত কাগজ থাকে না, পরীক্ষা হলে এত কাগজ কোত্থেকে আসে? এবার 3টে কলেজে সিট পড়েছিল। মোট 550 জন পরীক্ষা দিয়েছে। কিছু কিছু ভালো ছিল, বেশিরভাগটাই খারাপ। টোকাটুকি আটকাতে এই কলেজের প্রায় সব টিচারকেই বেগ পেতে হয়েছে। আটকানো যায়ও না। হাসলো ইন্দ্রনীল। এসব যাতা কাগজ নয় নকুলদা, এগুলো পরীক্ষার অস্ত্র। বইয়ের পাতা ছোট ছোট নকল সব। পরীক্ষার সময় নিয়ে আসে, ওই দেখে টুকে খাতায় উত্তর লেখে। নকুল হাঁ হয়ে রয়েছে। এখন ছেলেমেয়েরা এসব করে? সারা বছর পড়ে না? এই করে পাশ করবে? আপনারা কিছু বলেন না? নকুলদা, তখন আপনি থাকলে বুঝতেন। পরীক্ষার সময় চোর পুলিশ খেলা হয়। একটা কপি নিয়ে নিলে আরও একটা বের করে। উত্তর মিললে লিখে কাগজ ফেলে পায়ের তলায় চাপা দেয়। না মিললে তো দেয়ই। বললেই তর্ক করে, বের করে দিলে চলে যায়। খাতা কেড়ে বাতিল করলেও গায়ে লাগে না। সবাই এই রকম নয়, কিন্তু অনেকেই। নকুলের মুখটা আরও হাঁ হয়ে যায়। ও স্যার, আমি তো বেঞ্চি, দরজা, দেয়ালে, মেঝেতে যেসব লেখা আছে সেগুলো টুকলি। এগুলোও তালি টুকলি? হ্যাঁ, আগে হাতে লিখে টুকলি হতো, এখন উন্নতি হয়েছে। পুরো বই মেশিনে দিয়ে ছোট করে চেপে আনে, ওকে বলে মাইক্রো। নকুল কপালে চাপড় দেয়। আমি তাহলে এতদিন ধরে টুকলি দিয়ে চুলো জাল দিচ্ছি? হা ভগবান, ওরা পাপ করছে আর আমি সেই পাপ পড়াচ্ছি। ক্লাস থেকে বেরিয়ে আসে ইন্দ্রনীল। তখনই তার মনে পড়ে মহাভারতের যুদ্ধের কথা।
এখানে নকুলদা পড়ে থাকা অস্ত্র বস্তাবন্দি করছে। পুড়িয়ে দিলেই সব প্রমাণ লোপাট। যুদ্ধ শেষে কুরুক্ষেত্রের ময়দান থেকে কেউ কি পড়ে থাকা অস্ত্রগুলো তুলে নিয়ে গেছিল? সেখানেই তো অধর্মের বিরুদ্ধে ধর্মযুদ্ধ। কিন্তু সে তো মহাকাব্য। কোনটা ধর্ম আর কোনটা অধর্ম তা ইতিহাসে লেখা থাকে না। নমস্কার। আমরা পরের অনুগল্পের জন্য ডেকে নিচ্ছি দীপক বিশ্বাসকে। নমস্কার, আমার গল্পের নাম খাদক। প্রখর রোদ, পায়ের তলায় বালি ও খই ফোঁটা ফুটছে যেন। যারা চলে ফিরে অনেকটা ধাতস্থ হয়ে গেছে তাদেরই কয়েকজন হনহন করে হেঁটে চলেছে সামনের দিকে। খালি পা, আদুর গা, মুখ ভর্তি কাঠবিড়ালির লেজের চেয়ে বড় দাড়িগোপ, মাথার জটা কারো নিতম্ব ছোঁয়াতো, কারো পিঠ জোড়া, হাতে খঞ্জর এবং শুল আকৃতির ধাতব অস্ত্র, কারো বা বাবলা ডাল। বেশ কিছুটা হাঁটার পর গরমে দু একজন একটু কাহিল হলেও বাকিরা একই গতিতে এগিয়ে চলেছে দেখে তারাও তাল মেলায়। এভাবে প্রায় ক্রোশখানেক দ্রুত চলার পর ধীর গতিতে আরও আধা ক্রোশ চলে তারা একটা বাবলা গাছের নিচে দাঁড়ায়। দূরের দিকে তাকায়, কিন্তু কিছু চোখে পড়ে না। গাছের ছায়ায় বসে সকলে, পাশে রাখে তাদের অস্ত্রশস্ত্রগুলো। সকলের জায়গা হয় না ছায়ার মধ্যে, তবু ঘেঁষাঘেঁষি করে বসে। আর দণ্ডে দু তিনবার করে এক একজন উঠে দূরের দিকে তাকায়, কপালের সামনে হাত রেখে। কিছু দেখতে না পেয়ে আবার বসে পড়ে। কারো কারো গায়ের ঘাম অন্যজনে খঞ্জর দিয়ে চেঁচে জিভে দেয়। জটা জুটায় উকুন দেখতে পেলে খপ করে ধরে মুখে ফেলে। এভাবে কেটে যায় বহু সময়। ছায়া সরে যায়, তারাও সরে বসে। এক সময় সবচেয়ে লম্বা মানুষটা উঠে দাঁড়ায়। দিগন্তের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে মুখটা হাসিতে ভরে যায়। তার হাস্য মুখ দেখে অন্যরাও নিজের নিজের হাতিয়ার শক্ত করে ধরে উঠে দাঁড়ায়। সকলে একদৃষ্টে দেখে নিয়ে পিছিয়ে যায়। হঠাৎ পিছনে বালির ঢিপিতে লুকিয়ে পড়ে চিতার মতো অপেক্ষায় থাকে। দুটো উট মুখ উঁচিয়ে এসে পড়ে একটা গাধার সঙ্গে। 5 জন মানুষ এবং 5টা বোচকা দুলতে দুলতে আসতে থাকে ক্রমান্বয়ে। সারা গা তাদের ঘামে জবজবে। বাবলাতলায় এসে গাধার পিঠের সওয়ারি হঠাৎ লাফিয়ে পড়ে বোচকা থেকে লাউয়ের খোল বের করে জল ঢালে মুখে। তার দেখা দেখি বাকি 4 জনও নেমে পড়ে। পিপাসা মিটাতে উদ্যত হলে হঠাৎ মরুঝড়ে লণ্ডভণ্ড করে দেয় সব কিছু। মিনিট খানেকও লাগে না 14 জনের একটা দলের 5 জনের বুক থেকে কলিজা বের করতে। গরম রক্ত পান করে সকলে মহানন্দে। কেউ কেউ কলিজায় কামড় বসায়, ফুসফুস ছিঁড়ে খায়, নাড়ি ভুড়ি আনন্দে গলায় পেঁচায়। উট এবং গাধার পিঠে মৃতদেহগুলো চাপিয়ে শ্মশানে আসতে সন্ধ্যা পার হয়ে যায় দলটির। যারা তাদের অপেক্ষায় ছিল তারা ততক্ষণে আগুন জ্বালিয়ে গোল হয়ে বসে আছে খরপরে মদ ঢেলে। 23টি খরপর মদে পূর্ণ করে আগুনের চারপাশে সাজিয়ে রেখেছে। মৃতদেহগুলো নিয়ে দুমদাম সকলের সামনে ফেলে দিলে অপেক্ষমানেরা জয় বিভূতিভূষণ, জয় উগ্রকণ্ঠ বলে 3 বার ধ্বনি দেয়। সকলে বসে পড়ে আগুনকে সামনে রেখে। খঞ্জর দিয়ে কেটে টুকরো মাংস কেউ মুখে পড়ে, কেউ আগুনে ঝলসায়। খুলির মদে চুমুক আর মাংসে কামড় চলতে থাকে ধীরে সুস্থে। পরিতৃপ্তের কণ্ঠে মাঝে মাঝে ধ্বনি ওঠে জয় ভস্যোদ্বলিত বিগ্রহ। এরপর পার হয়ে গেছে বহু বহু কাল, কিন্তু বিবর্তন থেমে থাকেনি। যতবারই বটি বা ছুরির সামনে পড়েছে একদল ব্রয়লার মুরগি, ততবারই যেন সেই নিকৃষ্ট অতীত ফুটে উঠেছে চোখের সামনে। আর ওপরের দিকে চোখ রেখে বিড়বিড় করেছে কতকাল আর কতকাল, এভাবে মুণ্ডচ্ছেদ হলে নিষ্কৃতি মিলবে। নমস্কার। এরপরে যে গল্পকারকে ডাকবো তিনি চম্পা রায়। নমস্কার,
গল্পের নাম অস্ত্র। প্রতিটি ঘাসের ডগায় শিশির বিন্দু, যেন হীরের মুকুট। সোনালি ধান গাছেরাও শিশিরে চকচক করছে। দুলালের পায়ের চাপে আলপথের কিছু ঘাস মুকুট হারিয়েছে। কাস্তে হাতে দুলাল দাঁড়িয়েছে নিজের জমির আলে। দুধারের ধান জমি পেরিয়ে আসার সময় কোমর পর্যন্ত ভিজে গেছে। খুব সকালে ধান কাটতে এসেছে। সারা দিনের রোদ পাবে কাটা ধানেরা। আগামীকাল বাঁধতে সুবিধা হবে। সকালে সোনালি আলো ঠিকরে পড়ছে ধান জমিতে। মনে হচ্ছে সোনা হীরের খনি। একবার চারপাশের মাঠের দিকে তাকালো দুলাল। চারিদিকে সোনালি মাঠ। ডান হাতে কাস্তেখানা নিয়ে কাঁধে ঠেকিয়েছে, বাঁ হাতখানা কোমরে। হঠাৎ নিজেকে মহারাজা মনে হলো দুলালের, যার অনেক সোনা হীরের সম্পদ আছে। সে যেন শুনতে পাচ্ছে দূর থেকে প্রজারা ধুমধুম করে দামামা বাজিয়ে তার কাছে আসছে। চোখ বুজে অনুভব করছে দুলাল, শব্দটা যেন কাছে আসতে আসতে তার খুব কাছে চলে এসেছে। একটু পরেই প্রজারা সেলামি দেবে। নিজের অস্ত্র কাস্তেখানা আরেকটু শক্ত করে ধরেছে দুলাল। এই অস্ত্রই তার অহংকার। আর অহংকার হবে না কেন? কাস্তের প্রতিটা পোঁচে সোনা মানিক হীরে সব তার হাতের মুঠোয়। হঠাৎ সে অনুভব করল কেউ তার ডান হাত থেকে কাস্তেটা ছিনিয়ে নিতে চাইছে। সে আরও শক্ত করে ধরল। আগে যুদ্ধে পরাজিত করো, তারপর অস্ত্র। বিনা যুদ্ধে এই অস্ত্রের অধিকার কেউ পাবে না। ডান হাতে দুলাল তীব্র ব্যথা অনুভব করছে, কিন্তু কিছুতেই তার অস্ত্র ছাড়বে না। ব্যথাটা যেন আরও বেশি লাগছে। কেউ যেন তার হাত শক্ত করে ধরে আছে, ছটফট করছে, কিন্তু হাতখানা নড়াতে পারছে না। সে ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করছে কে তার অস্ত্রের জন্য যুদ্ধে নেমেছে। শরীরের সমস্ত শক্তি দিয়ে ঘাড় ঘুরিয়ে দেখতে চাইছে তার প্রতিদ্বন্দ্বীকে। কে রে, কে? সামনে আয়, চেঁচিয়ে বলল দুলাল। শক্তিটা পেছন থেকে আরও জোরে জাপটে ধরছে দুলালকে। ছাড় ছাড় ছাড়, কিছুতেই আমার অস্ত্র পাবি না। ছটফট করতে করতে চোখ খুলল দুলাল। দুলাল, এ দুলাল, ঘুমের ঘরে কি করছিলি? উঠ। বলাই দুলালের ডান হাতে জোরে জোরে ধাক্কা দিচ্ছে। কিছু না বলে দুলাল উঠে বসলো বিছানায়। বিছানা বলতে প্লাস্টিকের বস্তার চট, গামছা গুটিয়ে বালিশ, মাথা নিচু করে রইল। তুই তো কুম্ভকর্ণের থেকেও বেশি ঘুমাইস মনে হয়। সেই কখন থেকে তোর ফোন বাজে, ফোন ধরস না বললা কাকা আমারে ফোন করছে। হাসতে হাসতে বলল বলাই। চারিদিকে ছড়িয়ে থাকা ইট, পাথর, লোহার রড দেখে একটু ধাতস্থ হলো দুলাল। বলাইয়ের হাত থেকে ফোন নিয়ে বলল, হ্যালো। ওপার থেকে ভেসে এলো বাবার কাঁপা গলা। কাল সারা রাত বৃষ্টি হয়েছে। মাঠের আলুগুলান মনে হয় আর রক্ষা হবে না। বর্ষার বন্যায় সব ফসল নষ্ট হলো। এখন ধার দেনা করে আলু বসালাম, এই নিম্নচাপে তাও গেল। কোনো রকমে হ্যাঁ হু বলে ফোন রাখলো দুলাল। বন্যার পরে সব ফসল নষ্ট হয়েছে, ধার করে আলু বসিয়েছে। ভেবেছিল এই 2-3 মাস বাইরে কাজ করে সংসার খরচের জন্য কিছু টাকা পাঠাবে, আর বাকিটা দিয়ে ধার মিটিয়ে দেবে। তারপর বাড়ি গিয়ে আবার বাবার সঙ্গে বোরো ধান রুইবে। ফোনটা নিয়ে কাঁধে হাত দিয়ে বলাই বলল, শরীর যদি ভালো মনে হয় তাহলে কাজে লাগে পড়। কন্ট্রাক্টর কইছে এখনও বেশি বেলা হয় নাই, কাজে লাগলে আজ তোরে হাফ বেতন দেবে। ধীরে ধীরে উঠে পড়ল দুলাল। শরীরটা মনে হচ্ছে একটু ভালো হয়েছে। শুনতে পাচ্ছে মেশিনের গাঁ শব্দ। বাইরে এলো দুলাল। সামনে কিছুজন মেশিনে মশলা মাখার কাজ করছে। কিছুজন মাথায় করে পাথর বালি বইছে। দুলাল এগিয়ে গেল, আকাশের দিকে তাকালো একবার। চোখ ঝলসে যাবে যেন। কাঁধের গামছাখানা মাথায় শক্ত করে বেঁধে নিল। গামছাটা মাথায় গোলাকৃতি হয়ে অনেকটা উঁচু হয়ে আছে, যেন গামছার মুকুট। দুলাল ধীরে ধীরে হাঁটতে লাগলো। সামনের দিকে নিজের ছায়া দেখতে পেল, যেন গামছার মুকুট পরা কোনো মহারাজা। নিজের মনেই হাসলো দুলাল। কিন্তু অস্ত্র কই? তার হাতে কি অস্ত্র থাকলে মানাতো? নিজের মনেই ভাবছে দুলাল। শক্ত হাত দুটোর দিকে তাকালো একবার। হাতের তালুর চামড়া অনেক পুরু, যেন কোনো শক্ত ধাতু দিয়ে মোড়ানো। হাতগুলো দেখে হঠাৎ নিজের মনেই গর্ব হলো দুলালের। মনে মনে নিজেকে দুবার গালমন্দ করলো। অস্ত্র তো তার নিজের কাছেই আছে,
এই দুটো অস্ত্র দিয়ে নিজের পরিবারকে ঠিকই রক্ষা করতে পারবে। নমস্কার। আমরা তিনটি অনুগল্প শুনলাম। আমি একটু বলে দিই, এরপরে আমরা একজন আলোচককে ডাকছি এই তিনটি অনুগল্প আলোচনা করার জন্য। এরপরে আমরা আবার তিনটি অনুগল্প শুনবো এবং আর একজন আলোচককে ডাকবো। তারপরে দুটি অনুগল্প শুনবো এবং আরেকজন আলোচককে ডাকবো। এখন এই তিনটি অনুগল্পের আলোচনার জন্য আমি ডাকছি অরিজিৎ মান্নাকে মঞ্চে আসার জন্য। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? তিনটে গল্প আমরা শুনলাম। তিনটি গল্প শোনার পরে আমার আলোচনা রয়েছে, সেই অনুযায়ী সঞ্চালিকা আমাকে ডাকলেন। তো তিনটি গল্প ক্ষেত্রে আমি যে মিলটা পেয়েছি, তিনটি গল্পতেই কোথাও অস্ত্রর ব্যবহারটা রয়েছে, হ্যাঁ, কোথাও কমন এটা হয়ে গেছে। এটা নিছক কাকতালীয় হতে পারে। আমি এক একটি গল্প ধরে ধরে আলোচনা করছি। প্রথমে আজমিরা খাতুন যে গল্পটি করেছেন, পাঠ করলেন, যুদ্ধাস্ত্র। সেখানে আমরা দেখি যে ইন্দ্রনীল, যে ওই গল্পের মানে প্রধান চরিত্র, সেই ইতিহাসের শিক্ষক বা অধ্যাপক। তো এই গল্পটিতে তিনি একেবারে আমাদের এই মুহূর্তের শিক্ষা ব্যবস্থার যে বাস্তব চিত্র সেটা তুলে ধরেছেন। শিক্ষা ব্যবস্থার যে অবনমন ক্রমশ ঘটছে, সেই অবনমনের চিত্র তিনি কিন্তু এই গল্পতে তুলে ধরেছেন। সেখানে দেখা যাচ্ছে যে নকুলদা বলে সম্ভবত একটি চরিত্র, যে ওই যে কলেজ বা স্কুলের তিনি সামান্য কাজ দেখাশোনা করেন। তার পড়াশোনা খুব বেশি নেই আমরা যেটা জানতে পারলাম, কিন্তু শিক্ষার প্রতি তার একটা শ্রদ্ধা রয়েছে আমরা দেখতে পাই। কিন্তু তিনি বিস্মিত হয়েছেন এটা দেখে যে এই মুহূর্তে যারা পড়াশোনার সুযোগ পাচ্ছে বা যারা তথাকথিতভাবে পাশ করে এগিয়ে যাচ্ছে, সেমিস্টার পাস করছে, এই কথাও তিনি ব্যবহার করেছেন, সেই সেমিস্টার পাস করছে বা নতুন ক্লাসে উত্তীর্ণ হচ্ছেন, তারা কি করছে? তারা নকল করে পাস করছে। আবার সেই নকলের জন্য তারা প্রযুক্তিকে হাতিয়ার করেছে। মাইক্রো জেরক্সের কথা এসেছে এবং তিনি জানতেন যে আগে নকল কিভাবে হতো, যে এই দেওয়ালে বা টেবিলের উপর বা হাতে লিখে নকল হতো। কিন্তু এখন তিনি দেখছেন যে মাইক্রো জেরক্সের মাধ্যমে নকল হচ্ছে এবং সেই নকলের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা পাস করছে। এবং এখানে আমরা দেখতে পাই যে ছাত্রছাত্রীরা একেবারে বেপরোয়া, তাদেরকে নকল করতে না দিলে তারা একটা ভয়ঙ্কর কাণ্ড বাঁধিয়ে ফেলে। শিক্ষকরাও তাদের কাছে যেন ভয়ের মধ্য দিয়ে থাকে। এবং শেষে দেখা গেছে যে তিনি মহাভারতের প্রসঙ্গে এনেছেন, মহাভারতে অস্ত্র, এবং গল্পকার বলেছেন যে মহাভারতের যুদ্ধর শেষে যে অস্ত্রগুলো কি পড়েছিল তারা কেউ কি কুড়িয়ে নিয়ে গেছে বা নিয়ে গেছে, এইভাবেই তিনি গল্পটা শেষ করেছেন। এখানে যেটা আমার মনে হয়েছে যে গল্পকার যেটা বলতে চেয়েছেন যে অস্ত্র অর্থাৎ যে জ্ঞান, যেটার মধ্য দিয়ে আমরা শিক্ষা ব্যবস্থাটা বা শিক্ষা গ্রহণ করি, আমাদের মনের অন্ধকার দূর করি, সেই অস্ত্রই কিভাবে পড়ে আছে এবং সেটা জ্বালানি করার জন্য নিয়ে যেতে হচ্ছে নকুলদাকে। এইভাবে শিক্ষার যে একেবারে অবনমন ঘটছে এবং শিক্ষা ব্যবস্থা কিভাবে দিনের পর দিন অন্ধকারের দিকে চলে যাচ্ছে, সেই বাস্তব চিত্র কিন্তু গল্পকার এই গল্পে তুলে ধরেছেন বলে আমার মনে হয়েছে। দ্বিতীয় গল্প দীপক বিশ্বাস লিখেছেন, ঘাতক গল্পের নাম। এই গল্পটি একটু আলাদা ধরনের। আমরা চিত্রকল্প পেলাম একটা প্রায় মরুভূমির মতো একটা অঞ্চলের, আমরা বালিয়াড়ির উপর দিয়ে হেঁটে যাওয়া কিছু সন্ন্যাসী, তারা একটা বিশেষ ধর্ম বা সম্প্রদায়ের, তারা কিছু মানুষকে হত্যা করে তার যে মাংস বা ইত্যাদি কলিজা থেকে রক্ত পান করার কথা এসেছে। এবং সেই কাজটা করতে গিয়ে তাদের যে অস্ত্রের প্রয়োজন বা অস্ত্রর কথা বলেছেন সেগুলো কিন্তু মানে ধর্ম সম্পৃক্ত, ধর্মকে তারা সামনে রেখে। আমরা দেখেছি দুবার গল্পকার স্লোগান দিয়েছেন, একটি বিশেষ সম্প্রদায়ের স্লোগান বা বিশেষ ধর্মের স্লোগান দিয়েছেন,
যার মধ্য দিয়ে ধর্মকে সামনে রেখে মানুষকে হত্যা করা হচ্ছে এবং সেই মানুষেরই রক্ত মানুষ পান করছে। আমার মনে হয় এটাও একটা প্রতীকী গল্প, যে এই মুহূর্তে যেভাবে ধর্মকে সামনে রেখে মানুষকে বা মানুষের বলিদান ঘটানো হচ্ছে বা মানুষকে শোষণ করা হচ্ছে, তারই একটা চিত্র তিনি এই গল্পের মধ্য দিয়ে তুলে ধরেছেন বলে আমার মনে হয়েছে। তৃতীয় গল্প লিখেছেন চম্পা রায়। এই গল্পটির নাম অস্ত্র। এই গল্পটি এই যতগুলি গল্প আমি শুনলাম এই মুহূর্তে, এখানে অনেকগুলো বিষয় এনেছেন তিনি। প্রথমেই বলি যে তিনি যে মানে প্রেক্ষাপটে গল্পটা শুরু করেছেন একজন কৃষকের আত্মকথনের মধ্য দিয়ে, এবং পরে আমরা জানতে পারলাম যে সেই কৃষক আসলে ঘুমিয়ে, এখানে দুটো দিক রয়েছে, দুটো জায়গা রয়েছে গল্পের ক্ষেত্রে, আমি দুটো স্তর রয়েছে আমি বলতে চাই। একটি হচ্ছে যখন সে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল এবং তারপরে ফোন কল আসে তার, এবং সে বাস্তব জগতে ফিরে আসে, তখন দেখে যে তার ফসল নষ্ট হয়ে গিয়েছে, সেই ফসল নিম্নচাপের জন্য নষ্ট হয়ে গেছে এবং সেই ফসল তুলে নিতে হবে, এই রকম তার জন্য সে প্রস্তুত হচ্ছে। এখানে আমার যে বিষয়গুলো ভালো লেগেছে সেটা হচ্ছে গ্রামের যে চিত্রকল্প এবং ধান কাটার কথা, ধান ক্ষেতটাকে দেখে তার মনে হয়েছে সেটাই তার সাম্রাজ্য বা সে সেখানের রাজা, হ্যাঁ, বা মালিক। এবং এখানে তিনি বলেছেন যে গামছার মুকুটের প্রসঙ্গ এনেছেন। গামছার মুকুট, এই কথাটা আমার কিন্তু খুব চমৎকার লেগেছে উপমা হিসেবে। এবং তিনি বলেছেন যে তার কাস্তেই হচ্ছে তার অস্ত্র, এবং তার যে দুটো হাত সেটাই তার অস্ত্র। এখানেও আমরা দেখতে পাই যে কৃষক এখনো পর্যন্ত যে তার নিজের প্রতি আস্থা রেখেছে। এখানে যন্ত্র সভ্যতার কথাও এসেছে, মশলা মাখানো বা ইত্যাদি, বা কীভাবে সহজে কেটে নেওয়া যাবে, তারপরেও একজন কৃষক তার নিজের উপর আস্থা রাখছে বা সে নিজেকে রাজার মতো মনে করছে। এটাই আমাদেরকে বিস্মিত করে যে এই মুহূর্তে আমরা যে কৃষকের প্রতি বিশ্বাস হারাইনি, বা কৃষকও যে কৃষির প্রতি বিশ্বাস হারায়নি, সেটা দেখে তার গল্প থেকে আমরা এটা জানতে পারি। তো তার সেই অস্ত্র যে নিজের হাতই তার শ্রেষ্ঠ অস্ত্র, অর্থাৎ নিজের প্রতি নির্ভরশীল হওয়া, কৃষকের আত্মনির্ভরশীল হওয়া, সেই কথাই তিনি তার গল্পের মধ্য দিয়ে বলার চেষ্টা করেছেন। ধন্যবাদ। আলোচক অরিজিৎ মান্নাকে অনেক ধন্যবাদ। খুঁটিয়ে বিশ্লেষণ করেছেন তিনি তিনটি গল্পেরই। আমরা এবার এই পর্বে আমরা আরও তিনটি গল্প শুনবো এবং আলোচক বিষ্ণু সরকারকে ডেকে নেব তিনটি গল্প শোনার পর। আমরা প্রথমে শুনবো শুভশ্রী সাহার অনুগল্প। প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাই কথামালা এবং ভাষা ও ভবিষ্যৎকে। আমার গল্পের নাম পোকা। বসন্তকাল এলেই সিরাজুলের মাথার পোকাগুলো কিরমির করে ওঠে। আপারা কয় পাগলামি বেড়ে গেছে গিয়া, কিন্তু সে জানে ওরা স্মৃতিপোক, কুড়ে কুড়ে খেতে এসেছে ওর ঘিলুমিলু, কবরে না পুঁতা পর্যন্ত শেষ নাই ওদের। তাদের গায়ের ইচ্ছে কামারে বিলের আদিগন্ধ দেখা যায় না, এত মেলা ছড়ানো। সিরাজুল কিন্তু দিব্যি সেখানে জলের মধ্যে ঢুকে যেতে পারে। কেউ জানে না ওখানে শামুক, ঝিনুক, গুগলির সঙ্গে জলের মধ্যে কিলবিল করে নানা পোকারা। সত্যি মিথ্যে, রাগ, আদর, ভালোবাসা, বিশ্বাস, অবিশ্বাস সব মিলেজুলে সাঁতার দিতে থাকে। সিরাজুল তার নিজের মাথার শরীরের পোকাগুলো ওখানে নিশ্চিন্তে ছেড়ে দেয়। জমিরা বিবি যেমন নিশ্চিন্তে সায়া সেমিজ খুলে ধুঁধুল দিয়ে গা রগড়ায়, সে সময় তার আরামে চোখ বুজে যায়, ঠিক তেমনি সে দেখে, সব দেখে। তাকে দেখতে পেলে মুঠেই গা ঢাকে না, শুধু হ্যাট হ্যাট করে বলে, যা পাগলা যা। সে পোকা দেখে জলের ভেতর, গাছ দেখে জমির ওপর, আগুন দেখে আকাশে, আর মানুষ দেখে বাড়ির ভেতর। বাবা হাঁটুর মধ্যে মুখ গুজে দাবনা চুলকায়, তাকে ওষুধ গুলিয়ে খাওয়াচ্ছে বৌদি। মা বিন বিন করে কাঁদছে, বাধাও দিচ্ছে। বৌদি শুনে না, জোর করে মুখে দিয়ে দেয়। ফুপুর মিয়া যেদিন রাজিয়াকে চেপে ধরেছিল ধান ঘরে, সেদিনও বাবা চিৎকার দিয়েছিল। সবাই বলে রাজিয়া পেগলে গিয়ে কমনে বিষ খেয়ে নিয়েছিল নাকি। ও তো পাগল, ওর নয় ইচ্ছা কামারির বিল আছে পোকা ছাড়ার, কিন্তু রাজিয়ার তো কিচ্ছু নেই, অনাথ। তাই হাসপাতালে না নিয়ে দাদা রাজিয়ার গলার নলিটা কুচ করে কেটে দিয়েছিল এই বসন্তকালেই। সে দেখেছে না? দেখেছে তো, জমিরার শরীরের মতোই নুক্কে নুক্কে। হাওয়া দিচ্ছে শিরশিরে,
গা ঘেঁষে আছে গাছেরা বিকেলের সাথে। ইচ্ছে কামারির সর্বনের ঘসঘসে শব্দ বেদম ভালো লাগছে সিরাজুলের। তার হঠাৎ খুব গরম লাগতে লাগলো, ঘামতে লাগলো দরদর করে। উফ, মাথার সত্যি পোকাগুলো কেন যে জ্বালায় সব সময়। সেদিন মিথ্যে পোকাদের ছেড়ে দিয়েছিল সবাই, নইলে দাদাকে তো কি রক্ত ছিল ধান ঘরে। জমিরার কোমরেও রাজিয়ার মতো নির্ভুল ভাঁজ বসানো। রাজিয়াকে তো সেও দেখতে চেয়েছিল কোনো একই বসন্তকালেই। নাব্যতায় মাটি দিতে চেয়েছিল শিকড়ে, ঝরা পাতাগুলো সরিয়ে সবুজ পাতার নুপুর পরাবে বলেছিল। রাজিয়া আসে বই কি এই বসন্তকালেই, কেউ জানে না। তখন দাদার গলার নলিটা কুচ করে কেটে দিতে ইচ্ছা করে, পোকা ছেড়ে দিতে ইচ্ছা করে সারা শরীরে। খাক খাক, ব্যাটার রক্ত চুষে খাক। সারা শরীর জ্বলে যায় তার এই বসন্তকালে। পড়ে পড়ে তার মাথার পোকাগুলো হঠাৎ ভয়ঙ্কর কিরমির করে উঠল। সে দু হাত ছড়িয়ে লাফ দিল জলের গভীরে। ধন্যবাদ। এরপরে আমরা শুনে নেব দেবাশিস দের অনুগল্প। তাকে ডেকে নিচ্ছি। আমার গল্পের নাম চিহ্ন। ভোরবেলা বেশ কিছু মানুষের ভিড়, সবাই হুমড়ি খেয়ে পড়েছে। বড় রাস্তার ধারে কীভাবে কোথা থেকে এলো মানুষের পা, হাঁটুর নিচ থেকে পায়ের পাতা। ওই কাটা অংশটার ওপরের দিকে একটা ছোট কালো ময়লা কাপড় আলগাভাবে পড়ে। মুখার্জি পাড়া অনেক পুরনো পাড়া, শিক্ষা সংস্কৃতির দিক দিয়ে এ পাড়া বেশ ভালোই। এখানে মানুষ খুন কেউ ভাবতেই পারে না। ইতিউতি বিক্ষিপ্ত জটলা গুঞ্জন। কে সেই অল্পবয়সী মহিলা? সে কি ভালো না খারাপ? কি কারণে তার এরকম ক্ষতি? সে কি বেঁচে আছে? যদি কেউ থাকে কেমন আছে? যদি না থাকে তার পুরো দেহটা কোথায় গেল? কোন অপরাধে তার পা রাখার অধিকার কেড়ে নেওয়া হলো? ভোরের শান্ত স্নিগ্ধ পরিবেশ ক্রমশ ভারী হয়ে উঠছে। ভাবনাগুলি আকাশে বাতাসে ভেসে চলছে। ঘুরে ফিরে আসছে বিভিন্ন প্রশ্ন। অস্তিত্বের স্থায়িত্ব মনগুলিকে করাঘাত করছে। কে দেবে থানায় খবর? আবার কোনো ঝামেলা? এমন সময় একটা ছোট ম্যাটাডোর ওই রাস্তা দিয়ে আসছিল। ভিড় দেখে গাড়ি থামিয়ে নেমে আসলো চালক। উকি মারে মানুষের মাঝে, মনে মনে হাসে। সকালবেলায় ম্যাটাডোর ভর্তি জিনিস নিয়ে যাওয়ার সময় এইখানেই জাম্প খেয়েছিল। চোখে কৌতূহল নিয়ে সে মিশে যায় সবার মাঝে। প্রত্যেকেই ভাবতে থাকে সমাজে কোন দুরবস্থার দিকে এগোচ্ছি আমরা। কোনো একদিন আমাদের পাও এইভাবে হারিয়ে গেলে হয়তো আমরাই চুপ করে থাকতে বাধ্য হব। নমস্কার। এরপরে ডেকে নিচ্ছি মৌমিতা তারণকে তার অনুগল্প শোনার জন্য। উপস্থিত সকল শ্রোতাদের আমার ধন্যবাদ, ভালোবাসা এবং শুভেচ্ছা। ধন্যবাদ জানাবো কথামালাকে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আজকে আমার গল্পের নাম ভালোবাসা। ভালোবাসার দিন কালকে আমরা পেরিয়ে এসেছি। গুগল বলছে আজকে নাকি স্ল্যাব ডে। সে যাই হোক, আমার গল্প কিন্তু ভালোবাসা। আজ আবার 2 ঘন্টা হয়ে গেল সুবীর একটাও কথা বলেনি। 3 বছরের বিবাহিত জীবনে এই নিয়ে বোধহয় 300 বার মল্লিকার সঙ্গে এমন ব্যবহার করলো সুবীর। ডাকসাইতে সুন্দরী বললেও কম বলা হবে, এমনই রূপ মল্লিকার। ওকে গড়বার সময় সব উপকরণই মজুদ ছিল ভগবানের সামনে। মল্লিকাও সেটা জানে, তাই জন্মসূত্রে পাওয়া উপহারটির যত্ন নিতে কার্পণ্য করে না সে। এ ব্যাপারে সুবীরকে সবসময় পাশে পায়। এক এক সময় সুবীরই তো মনে করিয়ে দেয় কবে ওকে স্পাতে যেতে হবে কিংবা ব্রেকফাস্টে কখন অ্যালমন্ড খেতে হবে। এলোমেলো মল্লিকা একেবারে পছন্দ নয় সুবীরের। মল্লিকা সবসময় টিপটপ থাকবে, তারপর সুন্দরী বউয়ের রূপসাগরে ডুব দেবে সে। মুগ্ধতা, ভালোবাসা, অহংকার সব সেখানে মিলেমিশে একাকার হবে। মল্লিকার বেশ ভালো লাগতো এমন সুবীরকে, কিন্তু ইদানিং ভয় করে। ওর এই সৌন্দর্য অন্য পুরুষ প্রশংসা করলে সুবীর সেটা সহ্য করতে পারে না। এমনকি ওর প্রতি কারো মুগ্ধ দৃষ্টিও সহ্য করতে পারে না। আর তখনই সুবীর ওর সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়।
বিয়ের বছরখানেক পর থেকে সুবীরের এই চরিত্র ধীরে ধীরে বুঝতে পারে মল্লিকা। প্রথম যেদিন দুজনে সিনেমা দেখতে যায়, পাশে বসা ছেলেটি ব্রেকের সময় মল্লিকার দিকে দুবার তাকিয়েছিল। সেকেন্ড হাফ না দেখেই মাথা ব্যথার অছিলায় সুবীর সেদিন মল্লিকাকে নিয়ে বাড়ি ফিরে আসে। পথে একটাও কথা বলেনি। এরপর বিয়েতে আসতে পারেনি বলে অনেক পরে এসেছিল মল্লিকার জায়ের দাদা বৌদি। দাদাটি মল্লিকার সঙ্গে ওর পড়াশোনা নিয়ে কথা বলেছিল। মল্লিকা তখন MA পড়ছে। সেদিনও আধ ঘন্টা সুবীর ওর সঙ্গে কথা বলেনি। পাশের বাড়ির মেসোমশাই বলেছিলেন চুড়িদার পরা মল্লিকাকে রাস্তায় দেখে চিনতেই পারেননি উনি, ঠিক যেন কিশোরী লাগছিল। ব্যাস, সেবার তো পুরো একটা দিন কথা বলা বন্ধ রেখেছিল সুবীর। কিন্তু আজ কি হলো? কিছুতেই মল্লিকার মাথায় ঢুকছে না। নিজেই উৎসাহ নিয়ে সুবীর ওকে এখানে বেড়াতে নিয়ে এলো। সবে পুজো শেষ হয়েছে। কোলাঘাটের এই রিসর্ট ফাঁকা বললেই চলে। এখনো পর্যন্ত একজন ট্যুরিস্টও নজরে পড়েনি। এতে মল্লিকা বরং কিছুটা নিশ্চিন্ত। সকাল থেকে সুবীরও খুশির মেজাজে। আকাশে হালকা মেঘ। লাঞ্চ সেরে ওরা চলে গেছিল রূপনারায়ণের পাড়ে। জল টলটল করছে সেখানে। সুবীরের পাশে বসে মনের আনন্দে সেই জলে পা ডুবিয়েছিল মল্লিকা। কিন্তু হঠাৎ বৃষ্টি নামতে ওরা ছুটে রিসর্টে ফিরে এসেছিল। তারপর থেকেই সুবীর আর কথা বলছে না। 2 ঘন্টা হয়ে গেছে। এই নির্জন রিসর্টে একজনও পুরুষ চোখে পড়েনি যে মল্লিকার দিকে মুগ্ধ চোখে তাকাবে। তাহলে আজ কেন সুবীর কথা বন্ধ করলো? এবার মল্লিকা চেপে ধরল সুবীরকে। তোমাকে বলতেই হবে, আজ কেন কথা বন্ধ করলে? এখানে তো কোনো পুরুষ আমায় দেখেনি। তাহলে? অনেকক্ষণ চুপ থাকার পর সুবীর বলে উঠল, তুমি কেন রূপনারায়ণের জলে পা ভেজালে? তুমি কি জানো না রূপনারায়ণ নদী নয়, রূপনারায়ণ একটি নদ। ধন্যবাদ। এই 3টি গল্পের আলোচনার জন্য বিষ্ণু সরকারকে ডেকে নিচ্ছি। এর পরের পর্বে আমরা 2টো গল্প শুনব, অনুগল্প, শুদ্ধেন্দু চক্রবর্তী এবং সঞ্জয় চ্যাটার্জির কাছ থেকে। সেই 2টি আলোচনার জন্য ডেকে নেব দেবব্রত মুখোপাধ্যায়কে। এখন বিষ্ণু সরকার আলোচনা করবেন। নমস্কার। কথামালাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনের জন্য এবং 2 দিনব্যাপী এই গল্প উৎসবে আমরা সবাই মিলিত হচ্ছি, ভালো গল্প শুনছি এবং তার থেকেও বড় ব্যাপার গল্প এবং পাঠক, গল্পকার এবং পাঠকের মেলবন্ধন এবং এই একত্রিত হওয়া, এটি খুবই একটি আনন্দের। মঞ্চে আমরা গল্প পাঠ শুনলাম, অনুগল্প পাঠ করলেন কয়েকজন। সামান্য চেষ্টা করছি কিছু আলোচনা করার এবং তাদের গল্প সম্পর্কে কিছু বলার। আমি যে 3টি গল্প নিয়ে আলোচনা করব এখানে, শুভশ্রী সাহা, দেবাশিস দে এবং মৌমিতা তারণ। প্রথমেই বলে রাখি, এই 3টি গল্পের মধ্যে আমার কিন্তু সবথেকে যে গল্পটি ভালো লাগলো আজকে, শুভশ্রী সাহার পোকা গল্পটি। গল্পটির বিষয়বস্তু এবং ভাবনা অভিনব বলেই আমি মনে করছি। গল্পের যে চরিত্রে বর্ণনা করেছেন শুভশ্রী সাহা, সিরাজুল বলে যে লোকটি, তার মাথার ভিতর সবসময় পোকা কিলবিল করে এবং সেই পোকাগুলি নিয়েই তার এই গল্প, তার ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা তার গল্পে পাই যে সিরাজুলের সাথে একটি সম্পর্ক ছিল, রাজিয়া বলে একটি মেয়ের, এবং লাস্টে গল্পের শেষে গিয়ে যে চমৎকার একটি শেষ আমরা দেখি, সেটি হলো যে তার মাথার ভিতর যে পোকাগুলো, সেগুলো সে জলে ছেড়ে দিচ্ছে। মানে সব মিলিয়ে আমি যেটা বলতে চাইছি, এই গল্পটার মধ্যে একটা অদ্ভুত মায়াবী চিত্রণ
ফুটে উঠেছে, যেটি লেখিকা খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমি শুভশ্রী সাহাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার এই গল্পটি লেখার জন্য। পরের গল্পে আসছি। পরের গল্পটি চিহ্ন, দেবাশিস দে। দেবাশিস বাবুর গল্পে আমরা যেটা পাই যে ভোরবেলার একটা ছবি এবং সেখানে একটি মহিলার দেহকে ঘিরে যে জটলা এবং নানা প্রশ্ন। আমার মনে হয় এই গল্পটা এই সময়েরই গল্প, কারণ বর্তমান সময়ে আমরা খবরের কাগজ খুললে বা টিভিতেও এরকম ভয়ঙ্কর সময়কে দেখতে পাই। চারিদিকে লাশের ছড়াছড়ি, মৃত্যুর ছড়াছড়ি এবং নৃশংসভাবে যে সমস্ত মৃত্যুগুলোকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেই ছবিটাই এই গল্পে উঠে এসেছে, চিহ্ন গল্পে, দেবাশিসদের গল্পে। এবং উনি এই গল্পটি শেষ করেছেন, ওনার গল্পটিও খুব সুন্দরভাবে উনি শেষ করেছেন যে পাগুলি হারিয়ে যাচ্ছে, সেই পায়ের কথাই তিনি বলেছেন। দেবাশিস বাবুকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার এই গল্পটি লেখার জন্য। এর পরের গল্পটি হচ্ছে ভালোবাসা, মৌমিতা তারণের। মৌমিতা তারণের গল্পটি সুবীর মল্লিকার সম্পর্ক নিয়ে গল্প। তাদের দুজনের যে রাগ, অভিমান, বোঝাপড়া, ভালোবাসার গল্প। এই গল্পে আমরা দেখি যে মল্লিকা সবসময়ই ভয় পায় তার নিজের সৌন্দর্যের জন্য, হয়তো তার সুজয়, সুবীর তার হাজব্যান্ড, সে হয়তো তাকে মানে পছন্দ করছে না বা তার থেকে দূরে সরে যাচ্ছে এই কারণে যে সে হয়তো অন্য পুরুষকে তার নিজের সৌন্দর্যকে দেখিয়েছে। এই দৃষ্টিভঙ্গি নিয়েই গল্পটা, এবং শেষটাও তিনি খুব সুন্দরভাবে করেছেন যে রূপনারায়ণ তো নদী নয়, সেটি একটি নদ। তো সব মিলিয়ে এই তিনটি গল্প আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আজকের এই তিনজন গল্পকারকেই আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরও গল্প আমরা শুনবো, আপনারা সঙ্গে থাকুন। আমরা পরবর্তী অনুগল্প শুনে নিই শুদ্ধেন্দু চক্রবর্তীর কাছ থেকে। সকলকে আমার প্রণাম জানাই। আমার গল্পের নাম নো ম্যানস ল্যান্ড। হাসানের বাড়ি নওদাপাড়ায়। এই অঞ্চলটাকে অনেকে ইন্ডিয়া পাড়া বলে ডাকে। তার আধার, ভোটার সব কাগজ ইন্ডিয়ার, অথচ ভারতবর্ষের কাঁটা তার ছায়ার মতো আগলে রয়েছে গ্রামের দক্ষিণ দিক। 2-3 বিঘে জমি চাষ, মাঝে মজে যাওয়া নদী। বর্ষায় যাও বা জল থাকে, গ্রীষ্মে এতটাই শুকিয়ে যায় যে দিব্যি হেঁটে পার হয়ে যাবে। 2 পা হাঁটলেই তাদের বাজার বাংলাদেশে। ওখান থেকে দিন গুজরানের সব জিনিসপত্র পাওয়া যায়। এখানে সচরাচর বিএসএফও আসে না। 10-12 ঘর নিয়ে এই গ্রাম। যখন আসে সম্বল শুধুই এক টুকরো কাগজ, তার ভিতর অস্পষ্ট হয়ে আসা ছবি, আর তার সাথে গ্রাম, মৌজার নাম ইত্যাদি। হাসানের 12 বছরের ছেলে মিজানুর আজকাল কথা বলে খুব। হাসান সকাল সকাল বেরিয়ে যায় নারকেল পাড়তে। গাছে গাছে দড়ি পরিয়ে নারকেল পাড়া তার কাজ। শীতকালে বাড়তি বায়না আসে খেজুর রস সঞ্চয়ের। কখনো কখনো গাছগুলো কাঁটাতারের এই পারে পড়ে, কখনো আবার ওই পারে। কখন কোন দেশে যাচ্ছে হাসান সে কথা তার নিজেরই গুলি যায়। শুধু ও দেশের নোট ভাঙাতে গেলে 100 টাকা বাড়তি 5 টাকা খরচ হয়। সন্ধ্যের আগে ফিরতে হয়, না হলে কাঁটাতারের গেট বন্ধ হয়ে যায়। কাঁটাতারের গেট একবার বন্ধ হলে রাত কাটাতে হবে সর্ষে খেতে। অবশ্য তেমন অভিজ্ঞতা হাসানের একেবারে হয়নি একথা বলা যাবে না। ঘরে ফিরলেই মাঝে মাঝে মিজানুর বলে, আব্বা আমার কোন দেশ, ইন্ডিয়া না বাংলাদেশ? হাসান ঘাম মুছতে মুছতে বলে, ইন্ডিয়া। কেন? আমরা তো বাজার করি, দোকান করি ওই দেশে। তো এটা ইন্ডিয়া, দেখিস না এই কাগজ। আচ্ছা আব্বা, এই গ্রামে কি জিন আছে? কেন বল দেখি? ওই যে সবাই কেমন হুশ করে হারিয়ে যায়। তাই নাকি? হাসান মেঝেতে গা এলিয়ে দেয়, কিন্তু তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে। কেন বলছে এমন মিজানুর? ওই যে আব্বা, গেল মাসে গোপাল কাকার ছাগলটা ওপারে বাজারের দিকে চলে গেল আর ফিরল না। কেন? ও কাটি খেয়ে ফেলিছে কেউ। আচ্ছা আব্বা, ওরা যদি মানুষ পায় তাহলেও কি কাটি ফেলে?
হাসান অবাক চোখে তাকিয়ে থাকে। তার চাহনির ভেতর ক্রমশ ভয় নেমে আসে। কেন বলছিস এমন? আলিফ চাচার ছেলেটা ওপারে গেছিল, আর ফেরেনি। আলিফ ভাইয়ের ছেলেটা সত্যিই যে কোথায় গেল কেউ জানতে পারল না। জলজ্যান্ত 24 বছরের একটা ছেলে ক্ষেত খামারি করতো, হঠাৎ হাওয়া। কেউ বলে আরব দেশে চলে গেছে, কেউ বলে সমুদ্রে জাহাজে পাচার হয়ে গেছে, জন খাচ্ছে। ওসব ভাবিস নে, ঘুমা। আর সেই যে লক্ষ্মী অষ্টমী ওপারে গেল, সেই কি যেন ঠাকুরের গান বাজনা ছিল, আর ফিরল না কেন আব্বা? লক্ষ্মী অষ্টমী কেন আর ফেরেনি তারও সঠিক কারণ জানে না হাসান। তার বিবি চলে গেছে ঘর ছেড়ে বছর 3 হলো। লোকে বলে সে শহরে এক বাবুর সঙ্গে ঘর করছে। মিজানুরকে নিয়ে হাসানের চিন্তা হয় খুব। কাঁটাতার পেরিয়ে স্কুল, একা একাই বন্ধুদের সাথে যায় সে। এই গ্রামে কেউ উধাও হয়ে গেলে দায় নিতে চায় না কেউ। পুলিশ বলে বিএসএফকে বলতে, আর বিএসএফ বলে পুলিশকে। লক্ষ্মী অষ্টমীর বর তার 8 বছরের মেয়েকে নিয়ে চলে গেল শহরে, আর ফেরেনি। মাটিতে মাদু নাচড়াতে নাচড়াতে মিজানুর হঠাৎ বলল, আব্বা, তোমাকেও যদি ওরা খাই নেয় কোনো দিন? হাসান ম্লান হাসে। কে যে কাকে খাবে? ওরা কারা? কেউ জানে না। তাদের কোন দেশ, এপার না ওপার, জানে না সেটাও। দুতার দিয়ে ঘেরা তাদের গ্রাম। কখন কাকে খেয়ে নেবে কে জানে, উত্তর দিতে পারে না কিছুতেই। পরদিন আবার কাজে বের হয় হাসান। ছেলেটাকে ঘরে তার বুড়ি মায়ের কাছে রেখে যায়। যাবার সময় দুরু দুরু বুকে বলে, বেশি এদিক ওদিক যাবিনি যেন। তারপর শহরের দিকে চলে আসে। সাইকেল চলিয়ে নওদাপাড়া পেরিয়ে কাঁটাতার পেরিয়ে হাসান লোকালয়ে ঢুকে পড়ল। ঢুকতেই বাজার। এ বাজার এপারের নৌপারের গুলিয়ে যায় হাসানের। শুধু সে কথা জানে, তার গ্রাম থেকে গাছের নারকেলের মতো মানুষগুলো রোজ রোজ হারিয়ে যাচ্ছে কোথাও। বাজারে মাংসের দোকান। হাসান দেখল পাঁঠার কাটা মাংস বেয়ে চর্বি গড়িয়ে গড়িয়ে কাঠের টুলে পড়ছে। একটা দীর্ঘশ্বাস নিয়ে হাসান এগিয়ে চলল। নমস্কার। আমরা এর পরে শুনে নেব সঞ্জয় চ্যাটার্জির অনুগল্প। আমার গল্পের নাম বাঁচা মরার উপাখ্যান। গতকাল রাতে মদনের এমএ পাস ছেলে রথিন গোয়াল ঘরের ভেতর গলায় দড়ি দিয়ে সুইসাইড করতে গিয়েছিল। ঠিক সময় মতো মদন ব্যাপারটা বুঝতে পেরেছিল, তাই রক্ষা। প্রথমে কেউ কিছু বুঝতে পারেনি। মদন ও তার বউয়ের চিৎকার শুনে অনেকে ভেবেছিল দাঁতাল হাতিটা বুঝি ওদের ঘরে ঢুকেছে। স্ত্রী পুত্র নিয়ে মদনের ছোট্ট সংসার। বাপুতি অল্প জমি, তার সাথে ভাগের কিছু জমি চাষ করে তার টেনে টুনে চলে যায়, যদি না গণেশ বাবাজিরা এসে সব শেষ করে দেয়। বাপের কাছ থেকে কোনো রকম আর্থিক সাহায্য না পেয়েও নিজের চেষ্টায় রথিন এমএ পাস করেছে। বাপের মতো সারা জীবন কষ্ট করে সে বেঁচে থাকতে চায় না, তাই এমএ পাস করার পর একের পর এক চাকরির চেষ্টায় সে নিজেকে নিগড়ে দিয়েছিল, কিন্তু ফল শূন্য। শেষে রাজনৈতিক দলে নাম লেখালো। দলের দাদা দিদিকে ধরে যদি কিছু একটা হয় সেই আশায়। মাস 6 আগে কোনো এক দাদার চক্রে পড়ে বাবার ব্যাংক ব্যালেন্স, মায়ের গয়না, মরায় বাঁধা ধান, চাষের হেলেজোড়া, এমনকি শেষে জমি বন্ধক দিয়ে 1,03,000 টাকা জোগাড় করে চাকরির জন্য তুলে দিয়েছিল দালালের হাতে। চাকরি তো হয়নি, উল্টে সর্বশান্ত হয়েছে পরিবার। মদন অবশ্য এ নিয়ে ছেলেকে কিছু বলেনি। মদন কিছু না বললেও ছেলে আর বাপের মুখের দিকে চেয়ে কথা বলতে পারেনি। কদিন ধরেই ছেলের মতিগতি ভালো ঠেকছিল না মদনের। ছেলে যে খারাপ কিছু একটা করে ফেলতে পারে সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ ছিল না তার মনে। সেই জন্যই এ যাত্রা পানে রক্ষা পেল ছেলেটা। আজকাল ঘড়ির কাঁটা যেন থমকে থাকে, সময় যেন কিছুতেই পেরোতেই চায় না। বাড়ির কারো মুখে একটু হাসি নেই। মেঘলা আকাশের মতো সবার মুখ ভার। রতিনটা সবসময় ঘরেই থাকে, লজ্জায় বাইরে বেরোয় না। গলার দড়ির দাগটা এখনও মিলিয়ে যায়নি। রতিনের মা সবসময় ছেলেটাকে চোখে চোখে রাখে। বলা যায় না যদি আবার কিছু করে বসে। ছেলের কথা ভাবলেই মদনের বুকটা কেঁপে কেঁপে ওঠে, মনটা হাও হাও করে কাঁদে। কথাটা ভারী হয়ে যায়, দপদপ করে। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে, পারে না, শুধু দু চোখ দিয়ে জল গড়ায়। বনের মাঠের ধান কাটা হয়ে পড়ে আছে মাঠেই, আঁটি করে বাঁধা পর্যন্ত হয়নি। কাজ করতে ভালো লাগে না, শরীরে আগের মতো আর জোর আসে না। দুপুরে খাওয়া দাওয়ার পর কিছুটা জোর করেই মদন বনের মাঠে যায়। দেখতে দেখতে সূর্যটা ঘন শালের জঙ্গলে হারিয়ে যায়। একদল নাম না জানা পাখি উড়ে যায় মদনের মাথার উপর দিয়ে। সন্ধ্যা নেমে আসে।
মাঠ থেকে উঠে শিশুবাঁধের পাড়ে তেঁতুল গাছটার তলে গিয়ে বসে। ঝুনকি ঝুনকি অন্ধকার জমাট বাঁধতে থাকে। ঘরে ফিরতে মন চায় না তার। মড়মড় করে একটা গাছ ভাঙার শব্দ কানে এলো। সেদিকে চাইতেই মদন দেখতে পেল একটা দাঁতাল হাতি তার দিকে এগিয়ে আসছে। উঠে দাঁড়ায় মদন, দৌড় দেয়। একটু দৌড়েই হঠাৎ দাঁড়িয়ে পড়ে। সরকারি একটা ঘোষণার কথা মনে পড়তেই সে এক পা করে আবার পিছিয়ে যায় হাতিটার দিকে। হাতিটার একদম কাছে এসে চোখ বন্ধ করে ফেলে। চোখ বন্ধ করতেই জমাট বাঁধা অন্ধকার ভেসে ওঠে। সেই অন্ধকারেই মদন পরিষ্কার দেখতে পায় তার ছেলে চাকরির চিঠি হাতে একমুখ হাসি নিয়ে ছুটে আসছে। নমস্কার। এই পর্বের শেষ অনুগল্পটি আমরা শুনলাম। এবার এই দুটি অনুগল্প আলোচনার জন্য আমরা ডেকে নেব দেবব্রত মুখোপাধ্যায়কে। নমস্কার, শুনতে পাচ্ছেন তো? নমস্কার। কথামালার এই আয়োজন আমাকে আপ্লুত করেছে। কথামালার সভাপতি, কথামালার সম্পাদক, কথামালার কর্মীদের আমি অকুণ্ঠ ধন্যবাদ জানাচ্ছি। একটা সুবিধা হলো আলোচনা করতে এসে যে এতগুলো গল্প শোনা হলো। এতগুলো গল্পের মধ্যে এই যে এটা অনুগল্প, সেই অনুগল্পের যে চরিত্র হওয়া উচিত, অর্থাৎ তার মধ্যে একটা গল্প থাকবে, তার ক্ষুদ্রতা থাকবে, মানে আয়তনের ক্ষুদ্রতা সেইটা থাকবে, আর একটা চমক কিংবা একটা একটা ভালোবাসার একটা কিছু একটা মানে স্পর্শ, একটা উত্তেজনা, আপনাকে আনন্দ দেবার মতো কিছু কিংবা আপনাকে বিষাদ করার মতো কিছু গল্পে থাকতেই হবে। তবে তো গল্প হবে, নাহলে তো সেটা স্টেটমেন্ট, বক্তব্য, সেটা শুধুমাত্রই একটা উপদেশ কিংবা যা হতে পারে বা প্রার্থনা। আগে আমরা অনুগল্পের এই যে সূত্র ধরে আগে যারা রিসার্চ করেছেন, আমি যেমন সুমন সরকারের দু চারটে কথা বলি, সময় বেশি নিয়ে ফেলছি হয়তো, একটু শুনুন। যে সুমন সরকার রিসার্চ করতে গিয়ে বলছেন যে মানে উপনিষদের যে শ্লোক সেগুলো অনুগল্প বলা যায়। যেমন মনে করুন পঞ্চতন্ত্রের গল্পগুলো বা হিতোপদেশের গল্পগুলো, এগুলো অনুগল্পের পটভূমি। এগুলো থেকেই শুরু হয়েছে। যেমন শিশির কুমার দাসের চূর্ণক বলে যেগুলোকে বলেছেন, সেগুলো থেকে অনুগল্প শুরু হয়েছে। সার্থক অনুগল্প যখন রবীন্দ্রনাথ আমাদের দিতে থাকেন, এই তোতা কাহিনীর মতো, কাবলিওয়ালার মতো ছোট গল্প, সেগুলো ছোট গল্প হয় এবং হয়তো লিপিকায় যেসব গল্প আছে সেগুলোর খানিকটা অনুগল্পের স্তরে বলা যায়। তা আমরা তারপরে আরও অনুগল্প পড়েছি, নতুন যুগের যেসব অনুগল্প, যেমন আমি স্বপ্নময়ের চক্রবর্তীর যে অনুগল্প সম্ভার একটা পড়ছিলাম, তাতে হলুদ শাড়ি বলে একটা গল্প ছিল, খুব সুন্দর গল্প। একটি মেয়ে হলুদ শাড়ি পরে আসে না, তার স্বামী মারা গেছে, সে বিষাদে আছে, অতএব সে একটা সাধারণ শাড়ি পরে অফিসে আসে। স্বামী চাকরিটাই সে পেয়েছে, তা একটা টেলিফোন পেল, এরকমভাবে নিজেকে নষ্ট করছেন কেন, যা হওয়ার তা তো হয়ে গেছে, একটু হলুদ শাড়ি পরে আসুন না, আপনাকে ভালো লাগবে। সে ভাবছে যে প্রশ্রয় দেওয়া হবে। এই ইন্টারনাল ফোনে যখন ইনকামিং কলটা এই কোনো ডিপার্টমেন্টের কোনো জায়গা থেকে এসছে, তবুও সে একদিন হলুদ শাড়ি পরে এলো। ফোন বাজলো, এটা না সেই ফোন নয়, এটা অ্যাকাউন্টেন্ট ফোন করেছে। আবার ফোন বাজলো, না এটা টিএ বিল, সেই ফোনটা আসছে না। আবার ফোন বাজলো, না এবারেও নয়, এবারেও একটা ডিপার্টমেন্টাল কাজ থেকে ফোন এসছে। আর
অঘোরবাবু একদিন এই মেয়েটিকে বলেছিল, তোমার সঙ্গে আমার একটা কথা আছে, বলবো কিন্তু। তা এইখানে গল্পটা এবার যেটা এগিয়েছে খানিকটা প্রেডিক্টেবল। আমার মনে হচ্ছিল যে অঘোরবাবু বিয়ে করেননি, গল্পেতে আছে। অঘোরবাবু তারপরে শোনা গেল যে অঘোরবাবু হাসপাতালে, সবার সঙ্গে মেয়েটাও হাসপাতালে যাচ্ছে হলুদ শাড়ি পরে। এই যে সুন্দর, দেখুন, একটা মোচড় দরকার, তবে তো আমরা একটা গল্প পড়ব, একটা গল্পকে বুকে নেব, রসসাধন করব, একটা বিষাদে আক্রান্ত হব, একটা ভালোবাসায় মজব। আমি এই গল্পগুলোর মধ্যে কম বেশি পেয়েছি, পাইনি তা নয়। এই লাস্ট যে দুটো গল্প আমি শুনলাম সেটা নিয়ে আলোচনা করার আগে মৌমিতা তারণের গল্পটা একটু বলি। মৌমিতা তারণের গল্পটা একটা ছেলে কতটা পজিটিভ হতে পারে, একটা পুরুষের পজিটিভনেস এটা থাকে, এটা বেশিরভাগ পুরুষের থাকে। আমার স্ত্রী, আমার নারী, এইটা একটা সীমা অতিক্রম করলে একটা অসুস্থতার মতো হয়ে যায়। সেই অসুস্থতা সুবীরের আছে। সেই অসুস্থতা থেকে মেয়েটি বিব্রত। কেউ একটু কিছু প্রশংসা করলে, কেউ একটু কিছু করলেই, কিন্তু আজ তো কিছু হয়নি। রূপনারায়ণের নদীতে পা ডুবিয়ে বসেছিল, তাতে সুবীর এরকম করছে কেন? ওটা যে নদ, এই দেখুন, এই যে মোচড়টা, হ্যাঁ, তার মানে নদীটাকেও পুরুষ করেছে এই গল্পটা। এবং সেই পজিটিভনেস থেকে এই গল্পটা সেই হিসাবে উতরে গেছে, ভালো লেগেছে। আমি অনেক কোনো গল্প ভালো লেগেছে, এই নয় যে এই গল্পটা, তবু একটু উচ্চারণ করলাম। শুভেন্দু চক্রবর্তীর নো ম্যানস ল্যান্ড আজকের সমস্যা, ভীষণ বড় সমস্যা। সীমান্তের কাঁটা তারের এপারেও যে পাখি যায়, ওপারেও যে পাখি যায়, তাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু মানুষের অসুবিধা হয়। এদিকে বিএসএফ, এদিকে পুলিশ, ওপাশে চলে যাচ্ছে, মানুষ খোঁজ পাচ্ছে না। এই সব কথাগুলো তুলেছেন, খুব সুন্দর তুলেছেন। মানে নোম্যান্স ল্যান্ডে আমরা মানুষ হারাচ্ছি না, মনুষ্যত্ব হারাচ্ছি, সেটা কিন্তু সুন্দর করে তুলেছেন। খুব ভালো গল্প, আমার ভালো লেগেছে। সঞ্জয় চ্যাটার্জির গল্প ভালো লেগেছে। একেবারে গনগনে রাজনীতির কথা আছে। সবসময় রাজনীতি আঙুল তোলে না, গল্প আঙুল তোলে না, রাজনীতির দিকে বুঝে নিতে হয় যে কোন জায়গায় গিয়ে পৌঁছিয়ে আমরা কষ্ট পাচ্ছি। একটা রাজনীতি যদি পয়সা নিয়ে চাকরি দেয়, বা কিছু লোক যদি এরকম পয়সা নিয়ে চাকরির করে, আর তারপরে আমি একটা গল্প শুনেছিলাম, একেবারে সত্যিকারের গল্প, বহুদিন আগে। পুলিশের চাকরি নেবার জন্য ছেলেটা পরিশ্রম করছে, খুব ভালো, মানে সে ফিজিকে খুব ভালো দৌড়ে, অ্যাথলেট। 2.5 লাখ টাকা ঘুষ দিয়েছে। ঘুষ, টাকা ছাড়া কিছুই তো চলছে না এখন। তো সে টাকা দিয়েছে, পুলিশ সুপার নিয়েছেন। পুলিশ সুপার ডাইরেক্টলি নেন কি নেন না, তার আগে পড়ে থাকে, দালাল থাকে, তারা নিয়েছে। তারা নিয়ে যখন চাকরিটা হচ্ছে না, তখন গিয়ে দেখে যে পুলিশ সুপার চেঞ্জ হয়ে গেছে, পুলিশ সুপার ট্রান্সফার। তাহলে তাকে কি করতে হবে? বলে কি করতে হবে আবার? আমরা কিছু করতে পারবো না, তবে আমি তার থেকে 20,000 পেয়েছিলাম, তোমাকে 20,000 দিয়ে দেবো। সে তো অবাক, ক্লান্ত, বিস্মিত। আবার তার দরকার, চাকরি দরকার। এবারে আবার দিয়েছে সে 2.5 লাখ টাকা, চাকরি পেয়েছে। গল্পটাকে উত্তরণ দিতে পারছি না, কারণ কি, গল্পটা সত্য। একটা সত্য কখনো কখনো বলতে গেলে তাকে যে আমরা যা পছন্দ করব, আমরা যা
চেষ্টা করব সমাজটা এরম হয়ে উঠুক, সেরকম গল্পটা হয় না। হ্যাঁ, সত্য বলতে গেলে হয় না, মিথ্যা বলতে গেলে হয়। তাই এইখানে সঞ্জয় চ্যাটার্জির ছেলের, এই সঞ্জয় চ্যাটার্জির মদন তো, হ্যাঁ, মদনের ছেলে ঠিক এই রকমভাবে সব বেচে বুঝে চাকরির চেষ্টা করেছে, টাকাটা গিয়েছে, চাকরিটা পায়নি, তাই আত্মহত্যা করছে, আত্মহত্যা করার চেষ্টা করছে। তবুও মদনের তবুও ভয় নেই, তবুও এই যে বিশ্বাস যে কোনো একটা সময় আমার ছেলে পাবে, এই বিশ্বাসটা শেষ মুহূর্ত পর্যন্ত গল্পটায় আছে। একটা দামাল হাতির সামনে চোখ বুজিয়ে সে দেখছে যে তার ছেলে চাকরি চিকি হাতে এগিয়ে আসছে। ভালো লেগেছে অনুগল্পটা। অনুগল্প আপনারা যারা লিখছেন তারা হতাশ হবেন না, লিখে যান, ভালো লাগবে, ক্রমশ ভালো লাগবে, ক্রমশ আপনাদের মধ্যে থেকে একজন বনফুল হবে। এখানে শেষ করছি। আমাদের অনুগল্প পাঠ এবং তার আলোচনা শেষ হলো। সকলকে ধন্যবাদ।